সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। কারণ আমি এবং আমার অত্যন্ত প্রিয় সহকর্মী সাংসদ পার্থ ভৌমিক আমরা দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনে করি যে কালকে যে জনমুখী বাজেট পেশ করা হয়েছে এই বাংলার বিধানসভার সদনে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দূরদর্শিতার পরিচয় দিয়ে যে বাজেটকে অনুপ্রাণিত করেছেন, আপনারা সবাই কিন্তু তার থেকে উপকৃত হবেন। আপনাদের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে বঙ্গবাসীকে অনেক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা। গতকাল যে বাজেট পেশ হয়েছে আপনারা দেখেছেন যে দারিদ্র সীমার নিচে এই বাংলায় বিগত 15 বছর ধরে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করে যে ফল পাওয়া গেছে তা হলো 1,72,00,000-এরও বেশি মানুষকে দারিদ্র সীমার আওতা থেকে বের করে আনা সম্ভব হয়েছে। এবং এটি অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী তার দূরদর্শিতার জন্য। এবং যে তথ্য, সেটা আমাদের তথ্য না, পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, অর্থাৎ এটা করে কেন্দ্রের সরকার, আমাদের তথ্য না। 15 বছর এবং তার বেশি বয়সীদের বেকারত্ব আমাদের রাজ্যে 17-18 সালের তুলনায় 23-24 সালে প্রায় 45.65% হ্রাস পেয়েছে। অর্থাৎ এটা আমরা বলছি না, এটা বলছে কে? পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে। আমরা কৃষিজাত দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান সারা দেশে অর্জন করেছি। খাদ্য সাথী প্রকল্পের আওতায় 9 কোটি মানুষকে নিয়ে আসার সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার দেখানো রাস্তায়। এবং এই যে স্বাস্থ্য সাথী, এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় 2.45 কোটিরও বেশি পরিবার এটা অন্তর্ভুক্ত করা এটা সম্ভব হয়েছে। প্রায় ধরা যেতে পারে পুরো জনসংখ্যা, যারা হেলথ স্কিমে আছে তাদের বাদ দিয়ে পুরো জনসংখ্যাটাই এর মধ্যে নিয়ে আসা সম্ভব হয়েছে। এই যে কাজ হয়েছে, ইনস্টিটিউশনাল ডেলিভারি থেকে শুরু করে অন্যান্য কাজ, সে কাজ তার তথ্য আমরা গতকাল যে বাজেট পেশ করেছি তার মধ্যে আমরা দিয়েছি। এবং 94টি সামাজিক প্রকল্প। অনেকে বলেন যে কি প্রকল্প, এই প্রকল্প, ওই প্রকল্প, এটা ভিক্ষা, ওটা অনুদান। আমার দেশ, আমার রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট, কল্যাণকর রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। কল্যাণকর রাষ্ট্র। আমাদের সংবিধান কিন্তু আমেরিকান কনস্টিটিউশনের সাথে তার কোনো মিল নেই। আমেরিকায় যেভাবে চলে কনস্টিটিউশন, সেভাবে তার সাথে আমাদের কনস্টিটিউশনের মিল নেই। আমরা ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটে হচ্ছে ওই, আবার হয়তো পুনরাবৃত্তি করে আগেও অনেকবার বলেছি, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। তাই সেখানে আমাদের টাকা আমাদের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ মানুষের টাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এইটা মাইক্রো লেভেলে যেমন এই টাকার লেনদেনের মধ্য দিয়ে অর্থনীতি চাঙ্গা হচ্ছে, তেমনি মানুষও আরো বেশি তাদের হাতে ক্রয় ক্ষমতা তৈরি হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এত উন্নয়নমূলক কাজ করতে পারছি। 94টি প্রকল্পের মধ্য দিয়ে আমরা এই কাজ করছি। এবং এই যে বাংলার বাড়ি প্রকল্প আপনারা দেখেছেন যে 32 লক্ষ দেওয়া হয়েছে। এবং এখন যদি বলেন যে প্রথম থেকে কত দিয়েছি, আমরা প্রায় 1 কোটিরও বেশি দেওয়া হয়েছে। পথশ্রী, রাস্তাশ্রী, সেটাও আপনারা দেখেছেন। এবং আমরা এখানেও 2,20,000 কিলোমিটার রাস্তা, সেটা
তৈরি করা হয়েছে বঞ্চনা সত্ত্বেও, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, এবং তারপরে আরো 30,000 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। এই যে কাজগুলো আমরা করছি, আমি পুরো কথাগুলো না বলে একটু অন্য দিকে আসছি, এবং আমি বলতে চাই যে এবারে কৃষকদের দিকে আরো বেশি নজর রাখা হয়েছে। কৃষক ইতিমধ্যেই কৃষক বন্ধু, সে কৃষক বন্ধুর ভাতা পান 1,10,00,000 কৃষক, এবং সেখানে দাঁড়িয়ে তারা যে কন্ডিশন, যে শর্তে কৃষক বন্ধু পান, তাদের নিজেদের জমি থাকতে হবে, কিন্তু যারা ক্ষেত মজুর তারা কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেদিকটাও তাকিয়ে দেখেছেন। সেদিকে তাকিয়ে দেখেছেন যারা ভাগ চাষি, যারা প্রান্তিক চাষি, তারা কি করবে? তাদের জন্য 4,000 টাকা বছরে দুটি কিস্তিতে, একটা খরিফে একটা রবি মরশুম, খরিফ মরশুমে একটা, দুটো কিস্তিতে 4,000 টাকা। এই যে দেখা, এবং যারা ওই যে জল নিতে গেলে টাকা দিতে হয়, ক্ষেতের জল, সেই টাকা মুকুব করে দিয়েছেন, সেই টাকা দিতে হবে না, অর্থাৎ জলের জন্য টাকা নেই। এবার ভেবে দেখুন যে আমরা এখানে কি কি করেছি। সমস্ত সেক্টরের দিকে এই বাজেট তার দিকে ফোকাস করেছে, সব সেক্টর, যেমন সাধারণ মানুষ, তেমনি স্পেসিফিক যে সেক্টরগুলো, কৃষক থেকে শুরু করে, ইউথ থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে সবকিছু। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেড়েছে। 500 টাকা বেড়েছে, অর্থাৎ যারা জেনারেল কাস্ট তারা এখন 1,500 পাবেন, আর যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা পেয়ে যাবেন 1,700 টাকা। তো এই জায়গায় খালি লক্ষ্মীর ভান্ডার নয়, তার সাথে আশা কর্মীদের 1,000 টাকা বেতন বেড়েছে, মাতৃত্বকালীন ছুটি 180 দিনের, এবং যদি কখনো কর্মরত অবস্থায় তারা কেউ, ভগবান ঈশ্বর না করুন, কেউ মারা যান, তাহলে তার নেক্সট অফ কিন, অর্থাৎ তার যিনি একদম সঙ্গেকার যিনি থাকেন আর কি, নেক্সট অফ কিন যাকে বলে, তার আত্মীয়, তাকে 5 লক্ষ টাকা দেয়া হবে। ঠিক তেমনই আইসিডিএস প্রজেক্টেও 1,000 টাকা করে বেড়েছে। অর্থাৎ আমরা তো আগেও বলেছি যে আইসিডিএস এও একই কাজ হয়েছে, 1,000 টাকা বেড়েছে, মাতৃত্বকালীন ছুটি সহ ওই 5 লক্ষ টাকা যারা মাঝে যদি কোথাও কিছু অঘটন ঘটে তাহলে তার আত্মীয়কে দেয়া হবে। আশা কর্মী আইসিডিএস, এরা কাদের আন্ডারে? ভালো করে আরো বলে দেবে সেন্ট্রাল বাজেট থেকে শুরু করে, আমার সহকর্মী মাননীয় সাংসদ বলবেন যে কাদের প্রজেক্ট এটা। এটা আগেও আমরা বলেছি, প্রজেক্ট তো 75 সালে, সেন্ট্রাল প্রজেক্ট, আইসিডিএস প্রজেক্ট। কত টাকা দেন আইসিডিএস দের? হাসি পায় দেখলে আপনাদের। আপনারা এখনো পর্যন্ত কত ওদের জন্য বরাদ্দ করে রেখেছেন? 4,500 টাকা। 4,500 টাকা বরাদ্দ ওদের জন্য, যার 60% আপনারা দেন, 40% আমরা দিই। আর তার বাদে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নিজের, আমাদের বাজেট থেকে 3,750 টাকা এক্সট্রা দিত আইসিডিএস দের, এবারে 1,000 টাকা আরো বৃদ্ধি পেয়েছে, মানে তারা 4,750 টাকা এক্সট্রা পাবে। তাহলে হেল্পারদের কি দিতেন ভাবতে পারেন? এখনো অবধি একটা আইসিডিএস প্রজেক্টের হেল্পার, তার মাইনে হচ্ছে 2,250। 2,250, আমরা তার মধ্যে 40% দিই। তাছাড়া আমরা তাদের জন্য 4,050 টাকা আলাদা দিতাম, এখন 5,050 টাকা পাবে তারা। তাহলে প্রজেক্ট তোমার, তুমি তার দিকে অ্যালট করো না, তার অ্যালোকেশন নেই। এই যে আশা কর্মীরা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কি দেন, কি দেন আমরা জিজ্ঞাসা করতে চাই। তাদের খালি ইনসেনটিভ দেন। এই যে বাজেট, এই বাজেটে কই তাদের দিকে একটু লক্ষ্য তো রাখলেন না। আমরা জিজ্ঞাসা করছি যে তাহলে আপনার প্রজেক্ট, আপনি ইনসেনটিভ দেন। আমরা তাদের, আপনি যে ইনসেনটিভ দেন সেই ইনসেনটিভেও আমরা 40% ইনসেনটিভ সেটাও বেয়ার করি। তাছাড়া আমরা আশা কর্মীদের 5,250 টাকা করে দিতাম, তাদেরও 1,000 টাকা করে বেড়ে গেল, অর্থাৎ তারা 6,250 টাকা
ভাতা পাবেন। তাহলে বুঝে দেখুন যে কাদের কাদের চিন্তা মানুষকে নিয়ে, কাদের চিন্তা। চিন্তা কেন্দ্রীয় সরকারের নেই। এমএসএমই সেক্টরে আমরা প্রথম, আমাদের মেয়েরা যে কাজ করে এমএসএমই সেক্টরে, এটা আমি এসএলবিসির মিটিংয়ে বসে দেখেছি যে তাদের রিপেমেন্ট হচ্ছে 99% ওপরে, এবং তারা যে উন্নত স্তরের কাজ করছে এখন, সেটা অভাবনীয়। এই যে অনুপ্রেরণা, এই যে উৎসাহ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তাদের দেন বলে এই কাজটা তারা করতে পারছে। আমরা সাধুবাদ জানাই যে তারা আমাদের এমএসএমই সেক্টরকে একেবারে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আপনারা কি করছেন? আপনারা কিছুই করেন না। এই যে লাখপতি লাখপতি কি সব যেন হয়েছে, হয় বলে দিতে পারবে সেন্ট্রাল বাজেটে কি যেন মহিলাদের লাখপতি, তো লাখপতি তো এখানে হয়ে গেছে, লাখপতি মহিলা এখানে তো হয়ে আছে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বুস্ট আপ করেন, তাতে এখানে তাদের যে উদ্যোগপতি হওয়ার যে রাস্তাটা, সেটা আরো বেশি প্রশস্ত হয়, এবং তারা ইতিমধ্যে এই এমএসএমই সেক্টরকে এত বেশি তাদের সমৃদ্ধ করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি সেক্টরের জন্য, আমি ইউথ বললাম, অনেকের প্রশ্ন যে যুব সাথী, আমি একটু আগেই বলে এসেছি, তবু আপনাদের আবার বলছি, বিধানসভায়ও আপনাদের যারা আছেন ওখানে তারা আমায় জিজ্ঞাসা করেছেন, আমি বলেছি, আপনাদেরও বলছি, যুব সাথী আর যুবশ্রী দুটি কিন্তু আলাদা। যুবশ্রী সেটা কিসের জন্য আপনারা জানেন, এবং আজকে বিধানসভায় যারা বিরোধীতে ছিলেন তারা বলেছেন যে এই যুবশ্রী প্রকল্পে বলা হয়, কিন্তু এটা নাকি এমপ্লয়মেন্টের কিছু মানে ব্যাপার থাকে না, তাদের দেওয়া হয় না, যুবশ্রীর 1,500 টাকা দেওয়া হয় না। আমি বলে এসেছি, বিধানসভায়ও বলেছি, 180 কোটি টাকা দেওয়া হয়েছে। কবে থেকে শুরু হয়েছে? 11 সাল থেকে তো শুরু হয়নি, 13 থেকে শুরু হয়েছে। 180 কোটি টাকা আপনি একটু ভাগ করে দেখলে বুঝতে পারবেন যে 1,500 টাকা দিয়ে যদি 180 কোটিকে ভাগ করি, তাহলে ওটা 12 লক্ষ হয়। তাহলে কি বলা হয়েছিল যে প্রতি বছরে 1 লক্ষ করে দেওয়া হবে। তাহলে আজকে দাঁড়িয়ে 13 সাল থেকে যদি আমরা গুনি, তাহলে কি হলো? প্রত্যেক বছরে কি 1 লক্ষ করে দেয়া হলো না? নাকি অঙ্ক অন্য কথা বলে? যুবশ্রী অন্য আর যুব সাথী অন্য। যুবশ্রী কি করছে? যুবশ্রী এই টাকাটা তাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংক যেখানে, সেখানে নথিভুক্ত করে এই টাকাটা তাদের দিচ্ছে, এবং সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিগুলো রাখছে। আর যুব সাথী কারা পাবেন আর কারা পাবেন না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। কারণ যুবশ্রীতে কোনো টাইম লিমিট নেই, তারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর যুব সাথীতে 5 বছরের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। কারা পাবেন? তারা যদি স্কলারশিপ পান অথবা শিক্ষা সঙ্গে যুক্ত কোনো ভাতা পান, তাহলে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না তাদের যুবসাথী পাওয়ার জন্য। কিন্তু তার বাইরে অন্য কোনো সামাজিক কোনো কিছু পেলে, কোনো ভাতা, সেখানে তাদের এইটা পাওয়া যাবে না, অর্থাৎ যুবসাথী পাওয়া যাবে না। তার মানে যুবশ্রী যে পাবে, সে কিন্তু যুবসাথী পাবে না। কারণ যুবশ্রী ইতিমধ্যে সেটা শিক্ষা সংক্রান্ত নয়, এবং সেটার সাথে কোনো আপনার স্কলারশিপেরও কোনো ব্যাপার নেই। কিন্তু এদিকে দেখুন আরেকটা দিকে, যেখানে মেয়েরা স্কলারশিপ পাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে পাচ্ছে, তারা স্কলারশিপও পাবে, যুবসাথীতেও আসবে। এই যে সার্বিকভাবে চিন্তা করা, যে এই সেক্টরটাকেও আমাকে দেখতে হবে। গিগ ওয়ার্কার্স, কে কবে ভেবেছিল গিগ ওয়ার্কার্সদের কথা? আমরা তো বারবার দেখছি জিএসটিতে গিয়ে যে কিভাবে গিগ ওয়ার্কার্সদের দেখা হয়। গিগ ওয়ার্কার্সরা যে কাজ করে, তারা যে তাদের এই যে টাইমের মধ্যে ডেলিভারি দিতে হবে, দৌড়ে 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 তারা যেভাবে তাদের জীবন বিপন্ন করে কাজ করে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে তাকিয়ে গিগ ওয়ার্কার্সদের জন্য একটা প্ল্যান করেছেন, যে তাদের সমস্ত সামাজিক যে আমাদের সুরক্ষা একটি আমাদের প্রকল্পও আছে, তার মধ্যে আনা, স্বাস্থ্য সাথীর মধ্যে আনা, সব কিছুর মধ্যে নিয়ে আসা, এইগুলোর প্ল্যান একটা
তৈরি করেছেন, একটা আহ, আহ, রূপরেখা তৈরি করেছেন। তো এই যে ভাবনা, এই যে সার্ভেগুলো করা বিভিন্ন ক্ষেত্র থেকে, তার সাথে তো আমি বাকিগুলো বললাম না, কোনগুলো ইকোনমিক করিডর, কোনগুলো এগুলো বললাম না, আপনারা জানেন। তো এই সোশ্যাল সেক্টরে এইভাবে কাজ করা, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট, তার তার প্রদর্শিত পথে বাজেট আমরা কালকে পেশ করেছি, সে অভূতপূর্ব বাজেট হচ্ছে, জনমুখী বাজেট, মানুষের জন্য বাজেট। যারা একে অনুদান আর ভিক্ষা বলেছে, তারাও আজকে দাঁড়িয়ে ওখানে বলছে যে 3,000 দেব, 3,000 দেব। বাবা, আরে ও আসলে তো, ওরা আসলে তো তবে তো 3,000 হবে। আর যেখানে যায় সেখানে তো খালি বলে ভোটের আগে, ভোট হয়ে গেলে তো দেয় না। দেখেছেন তো বিহারে 10,000 টাকা এককালীন দেওয়া হয়েছে, আর নতুন কোনো এনরোলমেন্ট হচ্ছে না, অর্থাৎ 10,000 এককালীন ওখানেই বন্ধ। লাডলি বেহেনা দেখেছেন, কত বোনদের ভালোবাসে, বাবারে বাবা, লাডলি বেহেনা কোথায় গেল? তো তাহলে এই তো জায়গায় রয়েছে অন্য প্রদেশ, বিজেপি শাসিত প্রদেশগুলো, সেইখানে দাঁড়িয়ে আমাদের বাজেট, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই বাজেট তৈরি করবার জন্য আমাদের রাস্তা দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে রাজ্যের মানুষের কাছে যা বলা হয় সেটাই করা হয়, সেটা কিন্তু দেখিয়ে দেওয়া যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবার আমাদের মাননীয় সাংসদ আপনাদের কাছে বলবেন। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যেই আপনারা গতকাল বিধানসভায় আমাদের মাননীয় অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট মমতা ব্যানার্জির অভিভাবকত্বে, সেটা আপনারা শুনেছেন। আজকেও দলের পক্ষ থেকে উনি বিস্তারিতভাবে আপনাদের বলেছেন। আমি শুধু দুটো কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এক হচ্ছে, বাংলার ক্ষেত্রে যবে থেকে মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়েছেন তবে থেকে তিনি কোনো স্তরেই কোনো ভেদাভেদ করেননি, না সেটা অর্থনৈতিকভাবে, না সামাজিকভাবে, না ধর্মের ভিত্তিতে, না ভাষার ভিত্তিতে। তার কাছে বাংলায় বসবাসকারী সমস্ত মানুষকে তিনি সমান চোখে দেখেন, এবং এটা দেখেন বলেই খাদ্যসাথী সমস্ত পরিবার পায়, সেখানে অর্থনৈতিক বৈষম্য তিনি দেখেননি। স্বাস্থ্যসাথী, সেটা সমস্ত শ্রেণীর প্রতিনিধি পায়, সেখানে কোনো অর্থনৈতিক বৈষম্য তিনি দেখেননি। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে সমস্ত স্তরের মানুষ পায়, ভাষার ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, অর্থনৈতিক কতটা নির্ভরতা আছে তার ঊর্ধ্বে, সবাই মিলে পান। এবং দেখেছেন যতগুলো জনমুখী প্রকল্প আছে, আপনি এমন একটা প্রকল্প দেখাতে পারবেন না যেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কি অর্থনৈতিক, কি সামাজিক, কি ধর্মভিত্তিক কিংবা জাতভিত্তিক কোনো রকম কোনো প্রভেদ করেছেন। আমি এই কথাটা কেন বললাম? আমি দেখেছি অনেকে প্রশ্ন করেন যে ওই তো কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত দিচ্ছে, তাহলে আয়ুষ্মান ভারত কি সারা ভারতবর্ষের সমস্ত নাগরিকের জন্য? এই প্রশ্ন কি কোনোদিন আপনারা কোনো বিজেপি নেতাকে করেছেন? না, আয়ুষ্মান ভারতের একটা ক্যাটাগরি আছে, একটা সিস্টেম করা আছে, যার বাইরে কেউ আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা পাবেন না। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখুন, কেন স্বাস্থ্যসাথী, কেন আয়ুষ্মান নয়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার প্রত্যেকের অভিভাবিকা নিজেকে মনে করেন, তিনি মনে করেন এই চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কোনো অর্থনৈতিক বৈষম্য কিংবা কোনো ভাগাভাগি থাকা উচিত নয়। তাই স্বাস্থ্যসাথীটা সারা বাংলার প্রত্যেকটা পরিবার পান, যেটা ইতিমধ্যেই মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য বললেন। 2,52,00,000 পরিবার, 2,52,00,000 পরিবার, এটা মাথায় রাখুন। তার মানে একটা পরিবারে কতজন মানুষ থাকেন? আপনি যদি 4 জন করেও ধরেন, তাহলে দেখুন 9.5 কোটি লোক এর মধ্যে তিনি ধরে ফেলেছেন এই স্কিমের মধ্যে। এর বাইরে সরকারি চাকুরিজীবী যারা আছেন, যারা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে কাজ করে মেডিকেল বেনিফিট পান, তাদের কথাটা এর বাইরে আছে। আপনি ঠিক সমানভাবে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কোনো বিভাজন নেই, কোনো অর্থনৈতিক বিভাজন নেই, কোনো ধর্মীয় বিভাজন নেই, কোনো ভাষাভিত্তিক বিভাজন নেই, কোনো সামাজিক বিভাজন নেই। মমতা ব্যানার্জি সবার জন্য করেছেন। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটার পার্থক্য বুঝতে হবে। আর যারা বলছেন 3,000 টাকা দিয়ে দেব, তাদের দয়া করে জিজ্ঞেস করুন তো
বিহারে নির্বাচনের আগে 10,000 করে টাকা দিলেন, তারপরে বন্ধ হয়ে গেল কেন পোর্টালটা? এবং আমার কাছে যা খবর আছে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমি যেহেতু এখনো আমার কাছে কোনো অফিসিয়াল পেপারস নেই, আমি তাই এটাকে এরকমভাবেই বলতে চাইছি যে এখন আমি শুনছি বিহারের যাদের 10,000 টাকা দেওয়া হয়েছে তাদের কাছে এখন নোটিশ যাচ্ছে যে ওটা লোন হিসেবে দেওয়া হয়েছে, তোমাকে ব্যবসা করার জন্য ওই টাকাটা ফেরত দিতে হবে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন। এবং মহারাষ্ট্রেও যখন বলা হয়েছিল যে আমরা টাকাটা দেব, মমতা ব্যানার্জিকে নকল করে অনুসরণ করে, আপনি দেখুন নির্বাচন হয়ে যাওয়ার পর কত পার্সেন্টেজ মা বোনেরা সেই সাহায্য পেয়েছেন। বন্ধ হয়ে গেছে পোর্টালগুলো। আর মমতা ব্যানার্জি যখন লক্ষ্মীর ভান্ডার অ্যানাউন্স করেছিলেন, আপনি দেখুন সেটা 21-এর বিধানসভা নির্বাচনের আগে, আমরা কিন্তু দিইনি। 21 সালের নির্বাচনে জেতার পরপরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার চালু করে দিয়েছিলেন বাংলার মা বোনেদের জন্য, অর্থাৎ যখন সামনে কোনো নির্বাচন ছিল না। মমতা ব্যানার্জি নির্বাচন দেখে কোনো সামাজিক পরিকল্পনা করেন না, মমতা ব্যানার্জি মানুষের কথা ভেবে সামাজিক পরিকল্পনা করেন। এটা হচ্ছে বিজেপির সাথে আমাদের মমতা ব্যানার্জির পার্থক্য। এই পার্থক্যটা বাংলার মানুষ বোঝে। 21-এর নির্বাচনে জেতার পরে লক্ষ্মীর ভান্ডার চালু হয়েছে, জেতার বিধানসভা নির্বাচনের আগে টাকা চালু হয়নি। আমি বোঝাতে পারলাম? আর ওরা নির্বাচনের আগে দেয়, নির্বাচনের পর পোর্টাল বন্ধ করে দেয়। ইট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ভারতীয় জনতা পার্টি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের। আমার এই কথাগুলোই বলার। আজকে আপনারা দেখুন, আপনি বলুন তো, চাকরি মানে কি? চাকরি মানে কি শুধু সরকারি চাকরি? চাকরি মানে একটা মানুষ উপার্জন করবে, তার বিভিন্ন সেক্টর আছে, এবং সেক্টর আছে বলেই আজকের পরিসংখ্যানে বলছে 17 সাল থেকে এই 23-এর মধ্যে আমাদের রাজ্যে বেকারত্ব 45% কমে গেছে। ওয়াই? তার কারণটা কি? কারণ বিভিন্ন আমাদের নতুন প্রজন্ম কেউ না কেউ কোনো না কোনো কাজের সাথে নিজেরা অ্যাটাচড হয়ে তার সংসার পরিচালনা করছে বলে এটা কিন্তু সম্ভব হয়েছে। এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলো, তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন বলে আজকে 1,72,00,000 মানুষ তাকে মমতা ব্যানার্জি দারিদ্র্য সীমার উপরে উঠাতে পেরেছেন। এটা বৈজ্ঞানিকভাবে দেখতে হবে, দৃষ্টিভঙ্গিটাকে স্বচ্ছভাবে দেখতে হবে। মমতা ব্যানার্জি করছে বলেই তার সমালোচনা করতে হবে। আমি আপনাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, এই কথাগুলো দয়া করে বিজেপির নেতাদের প্রশ্ন করুন, দেখবেন আপনারা উত্তর খুঁজে পাবেন না, আপনারা উত্তর খুঁজে পাবেন না। এবং এই ছেলেগুলো যাতে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করতে পারে, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারে, তার জন্য তাদের একটা সাহায্য করার জন্য, মানসিকভাবে পাশে দাঁড়ানোর জন্য এই 1,500 টাকা করে প্রত্যেকবার দেওয়া হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন, যখন ভারতের কৃষক সমাজকে সর্বনাশের শেষ পথে ঠেলে দেওয়ার জন্য আমেরিকার সাথে ভারতের প্রধানমন্ত্রী চুক্তি করছেন যেখানে কৃষকদের আর স্বাধীনতা থাকবে না, সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন কিভাবে কৃষকদের উৎপাদন করার জন্য তাদের পাশে দাঁড়ানো যায়। সেচ মাধ্যমে যে কৃষি কাজ হয় তার খরচ যাতে কমানো যায়, অর্থাৎ একটা কৃষক চাষ করতে গেলে তার যেন যে তৈরি করার যে ক্ষমতা, অর্থাৎ তার যে মূল্যায়ন, তার যে টাকা লাগে, সেই টাকাটাকে কি করে হ্রাস করা যায় যাতে কৃষক অনেক কম পয়সায় সে উৎপাদন করে সেটা বাজারে বিক্রি করতে পারে। এই যে কৃষকদের জন্য ভাবনা, সেচের সমস্ত কিছু মকুব করে দেওয়া, এই যুগান্তকারী সিদ্ধান্ত কে কবে ভেবেছে? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই। সব সেক্টরের কথা। প্রবীণ মানুষ ভাবুন, এতদিন একটা মানুষ রিটায়ার করলে 2 লক্ষ টাকা অবধি ক্যাশলেসের সুবিধা পেতেন, অথচ হয়তো ওই প্রবীণ মানুষ চিকিৎসা করাতে গিয়ে দেখা গেল তার বিল হয়ে গেছে 5 লক্ষ টাকা। কি করবে মানুষটা? কোথায় যাবে? মমতা ব্যানার্জি তাদের কথা বলেননি, বলছেন 75% অব দি এক্সট্রা টাকাটার 75% অব দি আমি ক্যাশলেস করে দেবো। কে ভেবেছে বলুন তো এরম ভাবে প্রত্যেকটা সেক্টরের কথা? কে ভাবে? একটা মানুষের নাম বলুন। ভারতের প্রধানমন্ত্রী বাজেট পেশ করলেন, বাংলার জন্য একটা আশার কথা শুনিয়েছেন? আপনারা জিজ্ঞেস করুন যারা পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে যারা চিৎকার করছেন তাদের বলুন, আপনাদের তো 12টা এমপি আছে, আপনাদের এতগুলো এমএলএ আছে, এতগুলো লোক লড়াই করে আপনারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলার জন্য কি আনতে পারলেন? আর মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন, বাংলায় বিরোধী দলের নেত্রী ছিলেন, বাংলার জন্য মমতা ব্যানার্জি কি কি করেছিলেন দয়া করে একটু পার্থক্য করুন না, একটু কম্পারিজন করুন না।
তাহলেই তো বোঝা যাবে হোয়াট ইজ হোয়াট, দুধ কা দুধ পানি কা পানি। বাংলার জন্য কারা কাজ করার চিন্তা করছে, বাংলার জন্য কাদের কাজ করার মানসিকতা আছে। কথায় আছে সেই ট্র্যাডিশন সমানে চলছে, অর্থাৎ বাংলাকে বঞ্চনা করার যে ধারাবাহিক ঐতিহ্য ভারতীয় জনতা পার্টির, যে 2,00,000 কোটি টাকা দেনা থেকে শুরু করে এনআরইজিএস এর টাকা না দেওয়া, বাড়ির টাকা না দেওয়া, বাংলাকে সর্বক্ষেত্রে বঞ্চনা করা, জলের টাকা না দেওয়া, সেই ট্র্যাডিশন সমানে চলছে। অর্থাৎ ওরা বাংলাকে সহ্য করতে পারে না। যেহেতু স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগণ্য আর ওদের ভূমিকা ছিল জিরো, এইটা ওদের মনে একটা বড় ক্ষত। ওরা জানে বাঙালির সামনে ওরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, ওদের মাথাটা নিচু হয়ে যায়, কারণ জানে বাঙালিরা বাংলা ছিল বলেই ভারতবর্ষের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। আমার এই কথাগুলোই আপনাদের বলা, বিনীতভাবে এই কথাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। মমতা ব্যানার্জি কার কথা শুনেছেন? প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি বলেছিলেন একটা আলোচনায়, মাইক্রো লেভেলে যদি টাকা থাকে তাহলে সেই টাকাটা বাজারে আসবে, বাজার অর্থনীতি চাঙ্গা থাকবে। আজকে যারা সমালোচনা করছেন তারা অর্থনীতিতে কতটা বন্দ্যোপাধ্যায়ের সাথে পড়াশোনার সমতুল্য আমার জানা নেই, কিন্তু মমতা ব্যানার্জি মান্যতা দিয়েছে গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দাও, সেই টাকা বাজারে আসবে, সংসার যেরকম চলবে বাজার অর্থনীতিটাও চলবে। দৃষ্টিভঙ্গিটা আধুনিক করতে হয়। শুধু মমতা ব্যানার্জি করছে বলে সমালোচনা করব, অথচ গরিব মানুষগুলো যে মনে প্রাণে বাঁচছে, তার পরিবারগুলো যে বাঁচছে, গরিব মানুষ মরে যাক, শুধু গুটি কয়েক শিল্পপতি বেঁচে থাকুক, এই মনোভাব নিয়ে দিল্লির সরকার চলে, বাংলার মমতা ব্যানার্জির সরকার চলে না। এটুকুই আমাদের সাবমিশন। প্রতিবাদের প্রশ্ন নেই, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই অর্ডার কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই অর্ডারটা খতিয়ে দেখব, তখন অবধি আমাদের কাছে অর্ডার ছিল না, সুতরাং খতিয়ে দেখা হবে, এইটুকুনি বলতে পারি। আর 4% যেটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটা তো প্রসপেক্টিভ, আর ওটা তো আগের, যেটা বকেয়া নিয়ে প্রশ্ন আর কি, সেটা আমরা দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই এই সম্পর্কে উত্তর দিয়েছেন। ওরা ওদেরকে তো মিসলিড করে, যারা ওদের পরিচালিত করে তারা মিসলিড করে, এই কথাটা ওরা গিয়ে দিল্লির কাছে বলতে পারে, কিন্তু ওরা যাদের দ্বারা কন্ট্রোলড হয় বেশিটা, সেটা তারা আবার তাদের থেকে কোথাও কোথাও চাঁদাও নেয়, এরকম শুনেছি, আমি জানি না, আমি আগেও বলেছিলাম। তো ওই টাকার মধ্যে থেকেই আবার তাদের চাঁদাও দিতে হয় যারা ওদের কন্ট্রোল করে, গিয়ে তারপরে এটা ওদের বোঝায় না যে এটা যদি বলতে হয় তাহলে দিল্লির কাছে গিয়ে বলো, আমার কাছে আমাদের টাকা ওদের বলতে হয়নি, আমাদের টাকা যে দিতে হবে ওদের বলতে হয়নি, কোনো ডেপুটেশন দিতে হয়নি, তার আগে থেকেই এটা 2011 সাল থেকে, আমি একদিন প্রেস করে বলেওছিলাম যে 2011 সাল থেকে ক্রমান্বয়ে বাড়ানো হয়েছে এই টাকা। ওরা আগে পেত মাত্র 800 টাকা সরকারের কাছ থেকে, মানে রাজ্য সরকারের কাছ থেকে আমরা আসার আগে, আর এখন এটা বেড়ে দাঁড়ালো 6,250। না, যেটা ওরা ওরা যেটা আলাদা পায়, মানে ইনসেনটিভ, কেন্দ্রের আলাদা ভাতা নেই, কিন্তু কেন্দ্র ইনসেনটিভ দেয়, যে যে কাজ করে সেই কাজের ওপর ওর ইনসেনটিভ থাকে, সেই ইনসেনটিভেরও 40% আমরা বেয়ার করি। আমরা একটাই অনুরোধ করব আপনাদের মাধ্যমে, ওদের দাবি দাওয়াটা ওরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জানাক। যে কোনো কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের নিয়ম হচ্ছে কোনোটাই ওরা 60 দেয় আমরা 40 দিই, কোনোটাই ওরা 50 দেয় আমরা 50 দিই। অতএব 15,000 যদি দাবি করতে হয় তার একটা পার্সেন্টেজ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা।
ওরা যদি সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করে আনতে পারে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রেস টাকাটার ব্যাপারে মমতা ব্যানার্জিকে বলতে হবে না, নিশ্চয়ই ভাববে। এটা আমি আগেও বলেছি যে একই কথা, মানে আমরা জানি তো যে রাজ্য সরকার কিভাবে চলে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে চলে, ঠিক একই কথা আমি আগে বলেছি, একই কথা আমাকে শোনেনি কিন্তু আমার যিনি সহকর্মী তিনি একই কথা বললেন আগের দিন। কোথায় এবারের বাজেট গেল কোথায়? ভীষণ নাকি কি ভালোবাসা মেয়েদের প্রতি, কি যেন কি কত রকম, মানে এগুলো বন্ধ করার আসলে পরিকল্পনা। এই যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো বন্ধ করে দাও, প্রকল্প বলে দেওয়াটা সুবিধে, তারপর মাঝপথে বন্ধ করো, তখন রাজ্যগুলোকে সেটা চালাতে হবে আর কি। আমাদের ধরুন একটা প্রি বাজেট মিটিং হয়, তো প্রি বাজেট মিটিং এবারেও হয়েছে ওই কয়েকদিন আগে, মানে যবে উনি পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন তার কয়েকদিন আগে একটা প্রি বাজেট মিটিং হলো। তা আমাদের ডাকার অর্থটা কি? প্রি বাজেট মিটিং করে আমাদের বলে তা সেটা যদি কোনো ইমপ্লিমেন্টেশনের চিহ্ন আমরা না দেখি, তাহলে আমরা ওখানে গিয়ে বৃথা কেন আমাদের সাজেশন দিয়ে আসবো? আমার কাছে তো এই প্রশ্নটা বারবার মনে হয় যে তাহলে গেলাম কেন? বাংলা তো কিছুই পেল না, তাহলে গেলাম কেন? আমি এই আইসিডিএস এর কথা আপনি যদি আমায় বলেন, তাহলে আমি ওই মিটিংয়েও বলেছি আইসিডিএস আসাদের কথা, এবং সেখানে কোনো প্রতিফলন তার নেই। কিন্তু সেটা তো খালি আমার রাজ্যে বলে না, সেটা সারা সারা ভারতবর্ষে হতো, হয়নি তো, কোনোটা হলো না। আমরা কিন্তু যথার্থ কথা বলি, এটাই হলো ব্যাপার। কিন্তু অকারণে প্রি বাজেট মিটিং ডেকে বাজেটে তার কোনো রিফ্লেকশন নেই, এটা অদ্ভুত ব্যাপার। চন্দ্রিমাদি, আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারে বেড়েছে বা অন্যান্য প্রকল্পে টাকা বেড়েছে, কিন্তু মিড ডে মিলের কর্মীরা বলছে যে তাদের জন্য কোনো ধরনের বেতন বৃদ্ধি হয়নি বা বাচ্চাদের খাবারের জন্য কোনো বরাদ্দ হয়নি। পুরোটা জানেন তো মিড ডে মিলটা কোথা থেকে পুরোটা হয়? সেখানেও তো কেন্দ্রীয় সরকারের দেবার কথা, মিড ডে মিলটাও কেন্দ্রীয় সরকারের দেবার কথা। তারা কিন্তু 2 লক্ষ কোটি টাকা দিচ্ছে না, এটা কিন্তু মনে রাখবেন। 2 লক্ষ এবং 1000 কোটি টাকা। হ্যাঁ 2 লক্ষ না 2 লক্ষ কোটি হ্যাঁ। তো এটা যে দিচ্ছে না, তা সেটাতে মিড ডে মিলও অ্যাফেক্টেড। এবং আমরা যেখানে যেটা করার সেটা কিন্তু করছি, কে কর্মী সমস্ত দিকে কিন্তু নজর রাখা হয়েছে, এমনকি গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সবার দিকে নজর রাখা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সব দিকে নজর রাখেন এবং সব দিকে নজর রাখবেন, এটা একটা ভোট অন অ্যাকাউন্টস, এবং সেইখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যা বলার সেটা গতকাল বলেছেন। না সেটা বলেননি, আমি ছিলাম, সেটা বলেছেন, মানে বলেছেন উনি ওই হামটি ডামটি, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেন্ট্রাল বাজেটকে বলেছেন, উনি বলছেন এটাও হামটি ডামটি। তা আমি এর উত্তর দিয়েছি, কিন্তু তারপরে হঠাৎ মাননীয় বিরোধী দলনেতা তিনি কেন রেগে গেলেন আমি জানি না। আমি কিন্তু কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি, কারণ উনি নিজের সম্পর্কেই বলছিলেন, উনি ছেলেবেলায় বাংলা স্কুলে পড়তেন, তারপরে কতগুলো ছড়া উনি শুনেছেন, হামটি ডামটি ওটা 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 বললেন, উল্লেখ করলেন। তাতে আমি বললাম যে এটা পুরো ছড়াটা একটু পড়ে দিলাম, যে হামটি ডামটি sat on a wall, Humpty Dumpty had a great fall, all the king's horses and all the king's men could not put Humpty together again। তার মানে ওই যে বাজেট, ওই বাজেটটা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? ওই যে একটা চূড়োয় বসে একটা বাজেট হচ্ছে, তারপর সেখান থেকে পপাত ধরণীতলে আর কেউ সেই বাজেটকে আর একসাথে করতে পারবে না, ছত্রাকার হয়ে যাবে, তাই জন্যে হামটি ডামটি বলেছেন। তা সেটা ব্যক্তিগত আমি ওনাকে শ্রদ্ধা করে বলেছি যে আপনি বলছেন আপনি বাংলা স্কুলে পড়েছেন, কিন্তু অর্থনীতিবিদ সারা পৃথিবীতে স্বাক্ষর রেখেছেন, আমরা গর্বিত তার জন্য। সদনে দাঁড়িয়ে বলেছি, রেকর্ডেড, যে আপনি বাংলার লোক, গর্বিত। কিন্তু এত অর্থনীতি কিন্তু বাংলা শিখে খালি বোঝা পড়া যায় না, এটা আবার ইংরেজিও পড়তে হয়। তাহলে ইংরেজিটা পড়েছেন, তারপরে গিয়ে হয়েছে। এবার বাংলায় 15 বছরে কি হয়েছে আপনি হয়তো তখন অন্য দেশে ছিলেন, বুঝতে পারা যায়নি। আপনি তো 5 বছরের বিধায়ক, তো অন্য জায়গায় হয়তো ছিলেন, বুঝতে পারেননি। সেটা বলতে বলতে
বিরোধী দলনেতা ভাবলেন কি জানি, আমি বলেছি আমি জানি না। আমি কোনোদিন ব্যক্তিগত আক্রমণ আমরা কাউকেই করি না, আসলে এটা আমাদের শিক্ষা নয়। বিরোধী দলনেতা ওয়াকআউট করেছেন একটাই কারণে, কারণ অশোক লাহিড়ী বলেই ফেলেছেন কেন্দ্রেরটা হামটি ডামটি বাজেট যদি হয় মানে প্রকারান্তরে স্বীকার করেছেন, হ্যাঁ, সেটার জন্যই ও অস্বস্তিকর অবস্থায় বেরিয়ে গেছে। এতদিন অবধি তো যা হ্যাঁ, হয়েছে হ্যাঁ, হ্যাঁ। তা সেটা কি করে মানুষ পেয়েছে? মানুষ বলবে যে মমতা ব্যানার্জি যা যা বলেন সেটা করেন কিনা, আর ওনারা যা যা বলেন সেটা করেছেন কিনা সেটাও মানুষ জানে। 2 লক্ষ টাকা করে পৌঁছয়নি, 2 কোটি বেকার যুবকের চাকরি হয়নি, বিহারে একবার টাকা করে পোর্টাল বন্ধ, মহারাষ্ট্রে যাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব পোর্টাল বন্ধ। অতএব বিজেপি যা যা বলে করে না, আর মমতা ব্যানার্জি যা যা বলে করে, এটা বাংলার মানুষের কাছে প্রমাণিত। 10-11 সালে রাজ্যের নিজস্ব কর বাবদ আয় ছিল 21,129 কোটি টাকা, আর বৃদ্ধি হয়েছে 26-27-এ 5.62 গুণ, 5.62 গুণ, 1,18,668.78 কোটি টাকা। তাহলে বুঝুন, সর্বত্র আপনাকে দেখিয়ে দেব যে জিএসডিপি থেকে শুরু করে কোন দিকে কোনটা, তার তার সঙ্গে যে আমার কাছে অন্য তথ্যও আছে, জিডিপি কোন রেটে বেড়েছে, আমাদের ফিসকাল ডেফিসিট কি, কেন্দ্রের ফিসকাল ডেফিসিট কি, আমাদের লোন কি, ওদের লোন কি। 54,000 কোটি টাকা লোন। বুঝুন, টাকা তো আমাদের দিচ্ছে না, তাহলে বলতে পারবে না যে রাজ্যকে দিয়ে লোন করতে হচ্ছে, তার ছাড়া তার মধ্যেও লোন। তাহলে এই কথাগুলো নিশ্চয়ই, আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর অশোক লাহিড়ী জানেন, কিন্তু কি করবেন, অনন্যপায় হয়ে এই সবগুলো তাকে বলতে হয়। আমাদের বলছেন সদনে যে ভোর 4টে অবধি ওনাকে পড়তে হয়েছে। এবার যদি আমি বলি যে আপনি এইটা এত ভোর 4টে অবধি পড়লেন, তার মানে অনেক কিছু বুঝতে হয়েছে, তাহলে এটা কি ব্যক্তিগত আক্রমণ হলো? ছেড়ে দিয়ে হ্যাঁ, আরো হয়ে গেছে তো অনেক। অ্যাকচুয়ালি কিছু বলার নেই ওদের। যদি বলার ক্ষমতা থাকতো, ওদের কাছে কোনো তথ্য থাকতো, যুক্তি থাকতো, তাহলে বিধানসভায় দাঁড়িয়ে বলতো, বিধানসভার বাইরে গিয়ে প্রেসের সামনে বলতো না। ওরা হচ্ছে প্রেস সর্বস্ব লিডার, প্রেসের বাইরে ওদের কোনো অস্তিত্ব নেই। আপনি বলুন। আমরা যে কাজ ওরা 15 বছরে করতে পারেনি, এই ভোটার অ্যাকাউন্ট বাজেট যা মানুষের সামনে নিয়ে আসছে, আগস্ট মাসে আদৌ তাদের সরকার থাকবে কিনা তাই এখন দেখার। এবার আমি সদনেও বলে এসেছি, আপনাদেরও বলছি, 15 বছরে যদি কিছু করতে না পারতো, তাহলে 11-র পর 16-এ আর আসতো না। 16-এ এসেছে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে, তাহলে আর 16-র পরে 21-এ আসতো না। 21-এ তার থেকে বেশি সংখ্যক বিধায়ক নিয়ে, আর 26-এ মানুষের রেডি হয়ে আছে, আসবে এই সরকার, মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর আরো বেশি সংখ্যক বিধায়ক নিয়ে। তাই 15ই আগস্ট ওটা হবে যে, এবং এই সরকার করবে যে, এটা কিন্তু লেখা হয়ে আছে, এটা ইতিহাস। সুতরাং এই ইতিহাসে এটাও লেখা থাকবে যে 15ই আগস্ট একটা স্বাধীনতার, আমাদের স্বাধীনতার দিন, যে স্বাধীনতার দিনের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। একটু আগেই আমাদের মাননীয় সাংসদ বলেছেন, যাদের সাথে ওদের দলের কোনো সম্পর্ক নেই, কোথাও কখনো ছিল না, বরঞ্চ উল্টো কাজ করেছে। এটা আমার আর বলার দরকার নেই আপনাদের কাছে আজকে। তো সেইখানে দাঁড়িয়ে যেটা করেছেন ডক্টর অশোক লাহিড়ী, ওনাকে যেভাবে বলে দিয়েছে একটু বলতে হবে, তাই বলেছেন, আমি ওনাকে দোষ দিচ্ছি না। আমি চন্দ্রিমাদির হয়েই বলছি, ডক্টর অশোক লাহিড়ীকে আপনাদের মাধ্যমে 26-এর 15ই আগস্টে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে যে অনুষ্ঠান হবে, ওনাকে এখন থেকে সাদর আমন্ত্রণ জানালাম। একটাই প্রশ্ন আপনাকে, একটা শেষ প্রশ্ন, যে যে আক্তার আলীর বিরুদ্ধে আপনারা প্রথম থেকে দুর্নীতির অভিযোগ করে আসছিলেন, সেই আক্তার আলী আজকে তো বাজেট নিয়ে কথা হচ্ছে, আমরা আর অন্য প্রসঙ্গে আজকে যাব না। আজকে বাজেট হচ্ছে, দেখুন মানুষ আস্তে আস্তে সব বুঝে যাবে, আমি আর কিছু বলতে চাইছি না। যারা যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করেছে, এইসব করেছে, তাদের প্রত্যেকের চরিত্র এক এক করে মানুষের সামনে আসছে। আমি কি বললাম আজকে না বাজেট, আমি তো বলেই দিলাম, আমি সব ক্ষেত্রে বলছি, শুধু ডক্টর
অন্য লাইন। কেউ যদি অন্য তার ভুল বুঝে বলেন সেটা স্বাগত, তাতে কি কি বলবো আবার, ঠিক। ভালো তো। আমি এটা বলবো, হ্যাঁ বলো। এটা আদালতের ওপর চাপ সৃষ্টি করা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আদালত কোনোদিন চাপের কাছে নতি স্বীকার করে না, সুতরাং এই ধরনের কথা বলা হচ্ছে আদালতকে অবমাননা করা। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিশ্চয়ই জানবেন এটা, কারণ তিনি কিন্তু আইন প্রণেতা। যারা আইনসভায় বসে তারা আইন প্রণেতা হয়, অথচ আইনটাই বোঝবার মতো ক্ষমতা যদি না রাখেন যে আদালত কোনোদিন চাপের কাছে নতি স্বীকার করে না, আদালত নিরপেক্ষতা বজায় রেখে আদালত চলে, সর্বোচ্চ আদালতকে এইভাবে কলুষিত করা প্রধানমন্ত্রীর পদ থেকে মানায় না। আসলে প্রধানমন্ত্রী ঠিকই করেছেন জানেন তো, কারণ প্রধানমন্ত্রী বিচারপতিদের অবসর নেওয়ার পরে রাজনীতিতে ঢোকাচ্ছেন। এরকম অনেকগুলো ইনস্ট্যান্স বাংলায় আছে, যারা ওদের দলের হয়ে কাজ করে পরবর্তীকালে ওদের সাংসদ হয়ে দাঁড়িয়েছে, এবং যারা যারা ওদের পক্ষে রায় দিয়েছেন তাদের প্রত্যেককে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দল পুরস্কৃত করেছেন। আসলে ওরা আদালতটাকেও কলুষিত করতে চাইছেন, এটার জন্যই ওদের গাত্রদাহ হচ্ছে। আর অনুপ্রবেশকারীদের নাম নির্বাচন কমিশন তো উনি পার্টি অফিসে পরিণত করেছেন। আমরা তো বারবার চ্যালেঞ্জ করছি, কোথায় আছে রোহিঙ্গাদের নাম প্রকাশ করুন, কোথায় আছে অনুপ্রবেশকারীদের নাম প্রকাশ করুন। আজ অব্দি ক্ষমতা হয়নি নাম প্রকাশ করার। আরে ওর কথা বাদ দিন, ছেড়ে দিন। ওর আর কত বলবো, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। দিল্লিতে দেখেছেন তো ছেড়ে- আইনজীবীরা কোথায়, কতজন আইনজীবী সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সওয়াল শুনেছেন এবং তার সাথে দেখা করার জন্য এসেছেন। মমতা ব্যানার্জিকে নিয়ে, মমতা ব্যানার্জি হচ্ছেন মমতা ব্যানার্জি, এর সাথে তুলনা করে কোনো লাভ নেই। মমতা ব্যানার্জিকে নিয়ে এখন সারা ভারতবর্ষে আলোচনা হচ্ছে। ও নন্দীগ্রামের এদো গলিতে ওটা নিয়ে থাক, ওইটুকুতে সন্তুষ্ট থাকতে বলুন। চলো, ধন্যবাদ।